নর্মাল কোনো সম্মানের ফর্মে হতে পারে। এই জায়গাটাতে যখন আমরা কোনো ব্যক্তির কাজটাকে আমরা সম্মান জানাবো, তখন সেই সম্মান জানানোর একটাই উপায়, সেটা হচ্ছে তাকে প্রপার সাইট করা, অর্থাৎ তাকে অ্যাকনলেজ করা। একাডেমিক ডিসঅনেস্টি এর মধ্যে রয়েছে প্লেজারিজম, ফেব্রিকেশন অফ ইনফরমেশন অর সাইটেশন, অন্যের ওয়ার্ক এখানেও সেই একই নিজের করে চালিয়ে দেওয়া, এবং সাবমিটিং ওয়ার্ক previously used without informing the instructor and securing written permission। অনেক ক্ষেত্রে written permission না নিয়েও অনেক কিছু দিয়ে দেওয়া হয়। তো অ্যাভয়েড কিভাবে করবো আমরা প্লেজারিজম? ফার্স্ট হচ্ছে রিসার্চ এথিক্স সম্পর্কে আমরা যদি স্টুডেন্ট এবং আমাদের রিসার্চারদেরকে একটা ভালো করে অ্যাওয়ার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকটাই প্লেজারিজমের ধারণাটা, প্লেজারাইজ কন্টেন্ট তৈরি করার যে একটা ইন্টেনশন, সেটা বন্ধ হতে পারে। ফোকাস অন দেয়ার ওন আইডিয়া টিল দ্য এন্ড। তাদের নিজের আইডিয়াটাতেই তারা যাতে ফোকাস থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত, যখন যা কিছু তারা একটা কন্টেন্ট তৈরি করবে সেই বিষয়ে তাদের যেন একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। এখন আমরা আগে উইকিপিডিয়াতে কন্টেন্ট যে কেউ যে কোনো কিছু লিখে দিতে পারে, ওরা একবার একটা চেক করতো, কিন্তু এখন আপনাকে উইকিপিডিয়াতে কন্টেন্ট লিখতে গেলে যদি এখানে সাইটেশন ঠিকঠাক না হয় বা প্লেজারাইজ কন্টেন্ট হয়, ও কিন্তু নেবেই না, সেই কন্টেন্টটাকে চেঞ্জ করতেও দেবে না, নতুন কন্টেন্ট ডেভেলপ করতেও দেবে না। বিভিন্ন ক্ষেত্রে অথর ইনস্ট্রাকশন বা কোনো জার্নাল আর্টিকেল লেখার ক্ষেত্রে ফর অথর এই ধরনের যে সমস্ত ইনস্ট্রাকশন থাকে, সেগুলো ভালোভাবে পড়া দরকার আমাদের কোনো আর্টিকেল সাবমিট করার আগে। আর অন্তত সিমিলারিটি ইন্ডেক্স, যে সমস্ত সিমিলারিটি চেকিং সফটওয়্যার যেগুলো রয়েছে, তার মাধ্যমে একটা চেক করে 20% এর নিচে আছে এরকম কোনো প্রজেক্ট, থিসিস রিপোর্ট বা এই ধরনের কোনো ডকুমেন্ট স্টুডেন্ট যাতে সাবমিট করতে পারে বা করে, তার একটা গাইডলাইন, একটা মাপকাঠি লিখে দেওয়া দরকার কলেজের তরফ থেকে বা ইনস্টিটিউশনের তরফ থেকে। কিভাবে কোটেশন এবং সামারি লিখবে তার সম্পর্কে পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা এবং একটা সচেতনতা স্কুল কলেজ লেভেল থেকে যদি এটা হতে থাকে, তাহলে সেক্ষেত্রে সাইটেশন এবং রেফারেন্সিং কিভাবে করবে সেগুলোর যদি ঠিকঠাকভাবে আমরা স্টুডেন্টদেরকে বোঝাতে পারি, তাহলে সেক্ষেত্রে অনেকটাই এই প্লেজারাইজ কন্টেন্টের পরিমাণটা কমবে। সো রাইট ইট, সাইট ইট, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য হওয়া উচিত। এই কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট এবং প্লেজারিজম ব্যাপার দুটো কাছাকাছি হলেও কিছুটা রয়েছে। প্লেজারিজমের ক্ষেত্রে কোনো লয়ের ব্যবস্থা এখনো নেই। ল বলতে কোনো রুলস কিছু কিছু ক্ষেত্রে ইউজিসি বা এটা তৈরি করেছে, সেই রুলসটা ইউজিসি নিজের মতোই ইউজ করে, অনেক ক্ষেত্রে মানাও হয় না। অনেক অপশন রয়েছে, মানে ইউনিভার্সিটির টিচারদের হাতে বা যারা এই কন্টেন্টটাকে দেখছেন আর কি, যা প্লেজারাইজ কন্টেন্ট নাকি নয়, তাদের হাতে অনেক রকমের ভাগফোকর রয়েছে। তো তারা ব্যাপারটাকে একটু দেখে অনেক সময় পার করে দেয়। যেমন অনেক ইউনিভার্সিটিতে কোনো পিএইচডি থিসিস জমা করার পরেই হয়তো দেখা গেল যে এখানে 30% রয়েছে, প্লেজারাইজ কন্টেন্ট রয়েছে। তো এমন এমন জায়গাতে জাস্ট অথর কিছু কিছু নিজের মতো করে নোট দিয়ে, অথর নয় যিনি দেখছেন আর কি, তাকে এরকমভাবে বাধ্য করা হয় যে তিনি কিছু কিছু নোট দিয়ে দিলেন এবং তার সেক্ষেত্রে কন্টেন্টের ইয়েটা, প্লেজারিজমের ইয়েটা টেনে নামিয়ে দিলেন 20% নিচে, যাতে তার পেপারটা বা থিসিসটা কোনো কারণে বাতিল না হয়। তো এরকম কপিরাইটের সঙ্গে কিছু পার্থক্য রয়েছে। অনেক ক্ষেত্রে কপিরাইট যেমন শুধুমাত্র পেমেন্ট বা এই সমস্ত ব্যাপারগুলো দিলে, পারমিশন দিলে অনেক সময় এড়ানো যায়। প্লেজারিজমের ক্ষেত্রে শুধুমাত্র সাইটেশনটাই যদি আমরা ঠিকঠাক দিই, তাহলে এটাও
এড়ানো যেতে পারে। এই সমস্ত বিভিন্ন কনসেপ্ট রয়েছে, রিলেটেড কনসেপ্ট। কন্ট্রাক্ট চিটিং, এখন অনেক রকমের চিটিং করার অপশন বেরিয়ে গেছে। মানে বিভিন্ন সংস্থা তৈরি হয়েছে যারা এই সমস্ত কাজই তারা করছে। তো কন্ট্রাক্ট চিটিং, তারা পুরোটা একদম স্টুডেন্টের কাছ থেকে টাকা নেয়, নিয়ে পুরো কোর্স ওয়ার্ক করিয়ে দিচ্ছে বা তারা একদম পুরো পেপারটা রেডি করে দিচ্ছে। এসএ বিল, এসএ ব্যাংকের কাছে গিয়ে মানে চাইলেই কোনো একটা বিষয়ে এসে একদম লো কোয়ালিটি তার প্রোডাক্ট কিন্তু পাওয়া যায়, পয়সা দিলেই রেডি। ঘোষ রাইটার, এমন লোক আছে যারা পয়সা দিলেই তার কাজটাকে বিভিন্ন ধরনের ম্যাগাজিন আর্টিকেল হোক বা বিভিন্ন ধরনের লেখা করে দেবে। ফ্যাক্ট রাইটার, স্ক্রিপ্ট ডক্টর, বিভিন্ন রকমের আছে, এগুলো নিয়ে আমি আর ডিসকাস করছি না। আমরা জেনেও গেছি। তো এই ব্যাপারগুলো কিছু সংস্থাও আছে যারা পুরোপুরি একদম এইরকম ভাবেই কাজ করান এবং লোক নিয়োগ করছে। আমি এখানে ক্যারিয়ার কাউন্সিলিং এর কনভেনার হিসেবে দেখেছি যে একটা সংস্থা এসেছিল আমার কাছে, যে বলছে আমার কাছে কিছু স্টুডেন্ট দরকার, তার ভালো ইংরেজিতে লেখা এবং বলার মোটামুটি দক্ষতা থাকতে হবে। বিদেশে প্রচুর ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টদেরকে আমাদের কথা বলতে হবে এবং তাদের এই কন্টেন্ট ডেভেলপ করতে হবে। কি ধরনের কন্টেন্ট করেন? তো বলছেন যে মোটামুটি সবই করি আমরা, পিএইচডি থিসিস পর্যন্ত করি, সব কিছুই করি। অতএব আপনি এখন 2 লাখ টাকা দিলে পিএইচডি থিসিস হয়তো কিনতে পাওয়া যাবে। অনেকে এমন আছে যে হয়তো ইন্টেনশনালি করছেন না, মানে কিন্তু তার প্রসেসগুলো জানা নেই। কিভাবে আমি আর্টিকেলটা লিখলে, কিভাবে প্রপার সাইটেশনটা দিলে প্লেজারিজমটা আমার হবে না। হয়তো তিনি ঠিকঠাকই লিখেছেন, তিনি মানে রিসার্চটা ঠিকই করেছেন, কিন্তু তবুও তিনি এরকম কোনো এক্সপার্টের হেল্প নিচ্ছেন, কারণ তিনি কোনো কিছু হয়তো সাবমিট করতে যাচ্ছেন, আর্টিকেল হোক বা অন্য কিছু হোক, তো সঙ্গে সঙ্গে প্লেজারিজম দেখে দিচ্ছে প্রচুর পরিমাণে। আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন যে সফটওয়্যারগুলো রয়েছে, প্লেজারিজম সফটওয়্যার আছে, আপনারা জানেন অনেক কিছু। সেই সফটওয়্যারে অনেকে যেটা করি আমরা, সেটা হচ্ছে ফ্রি কিছু সফটওয়্যারে ঝট করে গুগলে গিয়ে দেখলাম যে এই তো কোনো টাকা পয়সা চাইছে না, আমার ইয়েটা দিয়ে দিচ্ছে, রিপোর্টটা দিয়ে দিচ্ছে, আর্টিকেলটা সাবমিট করে দিলাম। যেটা করে তারা হচ্ছে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না সহজে। এবার এই যে ডেটাবেস সাইজটা, প্লেজারিজম চেকার সফটওয়্যারদের মেন হচ্ছে, যখন আমরা আইডেন্টিফিকেট বা এই ধরনের কোনো ভালো সফটওয়্যারে যাচ্ছি, তখন কেন আমরা ফিসটা বেশি, মানে তারা কেন ফিসটা বেশি নিচ্ছে? তার মেন কারণ হচ্ছে এই যে ধরা যাক আইডেন্টিফিকেট ঢুকবে, প্রথমেই তাদেরকে ঢুকতে হবে হয়তো স্কোপাস ইন্ডেক্সে, স্কোপাসের মধ্যে, এলসিভিআরে বা স্প্রিংগার লিঙ্কে বা এই ধরনের যে ডেটাবেস, এই ডেটাবেসে ঢোকা শুধু নয়, ডেটাবেসের মধ্যে কয়েক লক্ষ আর্টিকেল রয়েছে, প্রত্যেকটার অ্যাক্সেস তাদের কাছে থাকতে হবে। অ্যাক্সেসটা এমনি এলসিভিআর তাকে দেবে না, তার জন্য হিউজ পরিমাণ টাকা চার্জ করে। সুতরাং টার্গেটিং বা আইডেন্টিফিকেট বা যেই হোক না কেন, যখনই এই জায়গাটাতে ঢুকছে, সঙ্গে সঙ্গে তাদের কিন্তু একটা বিরাট মানে তৈরি করে নিতে হচ্ছে যে এই আর্টিকেলটা আমরা স্ক্যান করব, তাদের ডেটাবেস সাইজ হিউজ পরিমাণ হতে হবে এবং তার কোয়ালিটি অফ স্ক্যানিং, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সফটওয়্যার আছে যারা বর্ন ডিজিটাল ডকুমেন্ট ছাড়া অন্যগুলোকে স্ক্যান করার ক্ষমতা রাখে না। মানে ধরা যাক কোনো একটা পিডিএফ ফাইলকে যদি ইমেজ হিসেবে করা হয়, তারপরে সেটাকে যদি প্রপার কোনো ওসিআর সফটওয়্যার, যেগুলো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন যে সফটওয়্যারগুলো রয়েছে, সেই সফটওয়্যারের মাধ্যমে যদি ওটাকে রিড করানো না হয়, তাহলে কখনোই ওই সফটওয়্যারের মধ্যে ওই পেজটার মধ্যে কি আছে, সেই কন্টেন্টটা থেকে কি কপি করেছে, সেটাকে বোঝা সম্ভব না। সুতরাং এই সমস্ত কোয়ালিটি সব সফটওয়্যারের মধ্যে থাকে না। এই জন্য হুট করে আমরা চাইলাম যে গুগলে গিয়ে দেখি কোন কোন সফটওয়্যারগুলোকে ফ্রিতে প্লেজারিজম চেক করে দিচ্ছে, তারা কিন্তু আদৌ কিছু করতে পারে না। দেখা গেল আমার একটা সফটওয়্যারে বলে দেবে যে 10% দিয়ে আছে, যখনই কোনো ভালো সফটওয়্যারে দেওয়া যাবে, সে বলবে যে না, এটা 40% আছে, 30% আছে, 20% আছে। অতএব এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে খুব সচেতন থাকা উচিত। আরেকটা কথা, সেটা যে কিছু কিছু সফটওয়্যার আবার এমন আছে যারা তাদের এই ডেটাবেসটা ক্লিন করে না। ক্লিন করা মানে কি? আপনি একটা আপলোড করলেন, আপলোড করা মানে কিন্তু ওই ডেটাটা তারা ওখানে স্টোর করে রাখে। স্টোর করে রাখা মানে যখনই আবার অন্য সফটওয়্যার ওটাকে খুঁজবে, তখন ওদের ডেটাবেসটা যদি সার্চ করতে পারে, তাহলে ওখানে নিজের আর্টিকেলটাই দুটো জায়গাতে দিয়েছেন, একজন ডিলিট করেছে, একজন করেনি,
সো ডিলিট যে করেনি নিজের আর্টিকেলটা যখন ইয়ে করবেন তখন সে দেখিয়ে দেবে যে এটা 90% প্লেজারাইজড কন্টেন্ট। ঠিক আছে, অতএব ফ্রি সফটওয়্যারগুলো ক্ষেত্রে খুব সচেতন থাকা দরকার। যেটা করতে পারে না, প্লেজারিজম মানে ডিটেকশন সফটওয়্যারের প্রচুর লিমিটেশন আছে, প্রচুর লিমিটেশন। খুব সামান্য কিছু ইয়ে করতে পারে, শুধুমাত্র ইংলিশ যে সমস্ত টেক্সট আছে সেগুলোই জেনারেলি তারা ঠিকঠাকভাবে করতে পারে, তাও করে না অনেক। যেটা করতে পারে না সেটা হচ্ছে এই নন টেক্সট প্লেজারিজম, কোনো ইমেজ, কোনো বিভিন্ন রকম ট্রান্সলেশন ফর্মে আছে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আছে, সেই ধরনের বিভিন্ন রকমের কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলোকে শুধুমাত্র টেক্সট কন্টেন্টটুকুই তারা মানে অ্যাক্সেস করতে পারে আর কি, বাকিগুলো তাদের প্লেজারিজমের কি কন্ডিশন সেটা চেক করতে পারে না। আর একটা হচ্ছে ইন্টারনাল ডেটাবেস। অনেক সময় এমন হয় যে সব জিনিস তো ওয়েবে অ্যাভেলেবেল আছে, এমনটা নাও হতে পারে। কোনো ইনস্টিটিউশন নিজের ক্ষেত্রে হয়তো এখানে 50 জন মাস্টার্স থিসিস জমা দিচ্ছে, তো তাদের থিসিসটা সে নিচ্ছে, নিয়ে হয়তো হার্ড কপিতে জমা নিলে এমন হতে পারে, আবার হয়তো দেখা গেল যে সফট কপিতেই জমা নিচ্ছে কিন্তু ইন্টারনাল ডেটাবেসের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে সেই সফটওয়্যারটা, সেই ডেটাবেসটার অ্যাক্সেস এই সমস্ত সফটওয়্যারে থাকে না, সুতরাং সেই কন্টেন্টটা যে প্লেজারাইজ কন্টেন্ট হবে না তার কোনো মানে নেই। এই একটা বড় লিমিটেশন। এগুলো বিভিন্ন সফটওয়্যার, এগুলো আমরা জানি। এই অরিজিনাল হচ্ছে আমাদের ইউজিসি যে ইয়ে আছে শুদ্ধি, শোধ গঙ্গা শোধ গঙ্গোত্রী যেমন আছে ঠিক সেরকম শোধ শুদ্ধি। এই শোধ শুদ্ধি অ্যাকচুয়ালি এরা আগে অন্য সফটওয়্যার ইউজ করতো, এখন ড্রিলবিট বলে একটা সফটওয়্যার ইউজ করছে। কিন্তু কিছুদিন আগেও কথা হয়েছিল যে কলেজগুলোকে তারা অ্যাক্সেস দেবে, এখনো পর্যন্ত কোনো খবর কিছু নেই। ইউজিসি যে গাইডলাইন আছে জাস্ট আমি সংক্ষেপে বলে দিই যে সিমিলারিটি চেক যদি 10% থাকে আপ টু 10%, সেক্ষেত্রে মাইনাস সিমিলারিটি কোনো পেনাল্টি হয় না। যদি 10 to 40% থাকে তাহলে শ্যাল বি আস্কড টু উইথড্র ম্যানেজমেন্ট, এবং সেক্ষেত্রে তার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। 40 to 60% যদি হয় তাহলে ম্যানেজমেন্ট উইথড্র করতে হবে, প্লাস 1 অ্যানুয়াল ইনক্রিমেন্ট তার বন্ধ হবে। তার সঙ্গে সুপারভাইজার shall not be allowed to be a supervisor to any new masters, MPhil, PhD student scholar for a period of 2 years. যা 60% এর হলে পুরোপুরি তার ম্যানেজমেন্টটা ক্যান্সেল হয়ে যায় জেনারেলি। তার সঙ্গে দুটো অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং 3 বছরের জন্য সমস্ত সুপারভাইজার ইয়ে করা বন্ধ থাকে। ঠিক আছে, ইউজিসি সেলফ প্লেজারিজমের জন্য আলাদা করে কন্টেন্ট একটা নোটিশ বার করেছে। এক্ষেত্রেও সবার ব্যাপারটাকে সচেতন থাকা উচিত। ওয়ান্স ওন প্রিভিয়াসলি পাবলিশড ওয়ার্ক উইদাউট অ্যাডিকুয়েট সাইটেশন। ঠিক আছে, নিজের আর্টিকেল যদি কেউ নিজে ঠিকঠাক সাইট না করে পরে আরেকটা জায়গাতে পাবলিশ করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেলফ প্লেজারাইজ কন্টেন্ট হিসেবে এর সঙ্গে আরো বেশ কিছু কনসেপ্ট অনেক যুক্ত আছে, এগুলো সম্পর্কে আমি ডিটেইলস বলছি না, আপনারা জাস্ট হয়তো শুনেছেন। কপিরাইট যেমন আছে ঠিক সেরকম কপি লেফট আছে, যেটা তারা পুরো কপি রাইট নয় এমন কন্টেন্টটাকে ডিল করে। কপি রং, যার উদ্দেশ্য পুরোপুরি কপিরাইটেড কন্টেন্টটাকে মানবো না এরকমই ভাবে ইয়ে করা। আর একটা হচ্ছে ফেয়ার ইউজ। ফেয়ার ইউজটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি একাডেমিক যে সমস্ত পারপাসে ইউজ করা হয় যে সমস্ত ডকুমেন্ট সেগুলোকে আমরা ফেয়ার ইউজ বলি। এটা কিছুটা কপিরাইটের সঙ্গে যুক্ত। তো এখানেই আমি শেষ করছি। একাডেমিক ইন্টিগ্রিটি এবং এই প্লেজারিজম দুটো ব্যাপার অনেক আমাদের একই সঙ্গে যুক্ত। সো স্টুডেন্টদেরকে যদি আমরা এখন থেকেই কিভাবে তারা প্লেজারিজমকে সাইড করে প্রপার ডকুমেন্টটা ঠিকঠাকভাবে সাইটেশন ইউজ করে ঠিকঠাকভাবে রেফারেন্সিং ইউজ করে কীভাবে লিখবে সেটা যদি আমরা ট্রেন করাই তাহলে তাদের ভবিষ্যতে ভালো হবে। থ্যাংক ইউ। এখন কোনো অপশন নেই।
পিকচারে যে নিচে যেটা ক্যাপশন আছে ক্যাপশন এখন পর্যন্ত সেরকম খুব ভালো সফটওয়্যার বেরোয়নি, ডিটেক্ট করতে পারছে না। হয়তো ডেভেলপ হবে ভবিষ্যতে, তৈরি হচ্ছে, চেষ্টা চলছে। জেপেগ ফরম্যাটে যখনই ওই যে আমি বললাম ওসিআর যখন ট্রান্সফার হচ্ছে এটা অ্যাকচুয়ালি ক্যারেক্টার রিকগনাইজ করতে পারে, কিন্তু এই দাগটা কি এইটা তো রিকগনাইজ করাটা এত সহজ হয়ে গেছে। আগামী দিনে হয়তো এআই ফরম্যাট আসছে, এআই বিভিন্ন রকম ভাবে এটাকে ডিটেক্ট করার চেষ্টা করবে বিভিন্ন রকম ভাবে, কঠিন কাজ। Actually, what is image? Image format মানে চেঞ্জ করা মানে কোনো হচ্ছে না। অনেক জায়গায় খুব কম জায়গাতেই সফটওয়্যারের ক্ষমতা রয়েছে যেটা ইয়ে করা যায়। একটু এদিকে কিন্তু স্পিনিং অফ ওয়ার্ডটা স্পিন করে দিচ্ছে, প্যারাফ্রেজ করে দিচ্ছে, আর বুঝতে পারছে না। এরপর এই ওয়ার্ডটা থাকলে মাস্টার প্রবলেম থাকলে পাবো না। সফটওয়্যারটা প্রোগ্রামিং যেমন করা আছে সেমনি আমার এটা কতবার মনে পড়েছে চ্যাট জিপিটি এবার হচ্ছে চ্যাট জিপিটি এটা কি কোন চ্যাট জিপিটি আপনি যদি বলেন যে একটা ডকুমেন্ট চাই উইথ রেফারেন্স, ঠিক আছে, একদম এরকম ভাবে যদি চান দেখবেন আপনাকে রেফারেন্স দিচ্ছে। কি রকম রেফারেন্স? ওটা কিন্তু তৈরি করা রেফারেন্স, একটা রেফারেন্স আপনি ম্যাচ করে দেখবেন যে কোনো রেফারেন্স ম্যাচ করবে মিলবেন। আবার ওখানে যদি আপনি এমন বলেন যে এক্স্যাক্ট, আপনাকে একটু ভালোভাবে বলতে হবে যে এক্স্যাক্ট এবং প্রপার রেফারেন্সটা দিন, তখন আপনাকে আমাদের পাঁচটা রেফারেন্স দেবে, কিন্তু প্রপার রেফারেন্স দেবে না। কিন্তু আমি বলতে চাইছি কোন একটা বিষয় নিয়ে আমি জানতে চাইছি, চ্যাট জিপিটি এটা লিখে দিই, ডকুমেন্ট দিই, এইটা এবার আমি ইউজ করব। এবার এটা যদি চ্যাট জিপিটি সেইভাবে ডকুমেন্টটাকে দেয়, চ্যাট জিপিটি কন্টেন্টকেও যাতে ইয়ে করা যায়, ডিটেক্ট মানে তার সিমিলারিটি চেকিংটাও নিয়ে এখন কাজ হচ্ছে। যেটা কিছু কিছু সফটওয়্যার বেরিয়েছে, হ্যাঁ ডেভেলপ হয়েছে, কিন্তু চ্যাট জিপিটি তো এবার করছে স্পিনিং অফ ওয়ার্ড, ওটা সামনে করছে, ওটা ইউনিকলি ভাবে বলতে চাইছি যে কমপ্লিটলি ইউনিকলি ভাবেই করে। এখনো যে ল্যাঙ্গুয়েজ চেকার কি করবে না আগে থেকে এরকম করতে হবে না, ও কোনোভাবে চেষ্টা করছে চ্যাট জিপিটি চেষ্টা করছে, কিন্তু ওরাও চেষ্টা করছে যাতে এটাকে ইয়ে করে, ঠিক আছে, কারণ চ্যাট জিপিটি যেমন স্পিনিং অফ ওয়ার্ড করে ওটা ওরা চেষ্টা করছে এটাকে, কিন্তু হোয়াটসঅ্যাপ খুলবে না, এরাও চাইছে যে পরপর 5টা ওয়ার্ড থাকলে তবেই আমি করবো, এটার কাছে না হয় মিনিংটাও যাতে সিনট্যাকটিক এন্ড সেমান্টিক দুটো জায়গাতেই যেন আমার ইয়েটা থাকে, মানে ভার্বাটিকও যেমন হবে আবার হ্যাঁ, একদম সিমেন্টিক ভ্যালুটাকে ওরা দেখছে যে আস্তে আস্তে সফটওয়্যার ডেভেলপ হচ্ছে, আগামী দিনে হয়ে যাবে। হয় না হোয়াটসঅ্যাপ জানি তো ব্যানার কি তুমি দিয়েছিলে পূজাকে? ব্যানার এখানে খুললো কি করে? এখানে মেল খুলছে না। Dr. Priyadarshini Chakraborty, she will explain food extrusion technology and evolution in the food processing industry.
এই যে আইকিউএসিআর ন্যাক টক হচ্ছে। টপিকটা আমার প্রেজেন্টেশনের টপিক সেটা হচ্ছে ফুড এক্সট্রুশন টেকনোলজি রিভলিউশন ইন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। তো এই নামটা দেখে ফুড এক্সট্রুশন টেকনোলজি একটা ফটোমটো নাম, মানে দেখে একটু ভয় ভয় পাওয়ার, মানে কেউ নতুন শুনলে একটু ভয় লাগবে, বাট দিস ইজ নট এ রকেট সায়েন্স। খুব সহজে যদি বোঝাতে যাই, আমরা একটু ছোটবেলায় ফিরে যেতে পারি। যেরকম আমাদের বাড়িতে ছোট বাচ্চারা বা আমরাও যখন ছোট ছিলাম, এই ধরনের খেলনা ক্লে মডেল আর্টিফিশিয়াল ক্লে নিয়ে আমরা অনেকেই খেলা করেছি। বা আমাদের ছোট বাড়িতে বাচ্চারা থাকলে আর্টিফিশিয়াল কালারফুল ক্লে পাওয়া যায়, ওগুলোকে একটা ওই ডিভাইসের মধ্যে ফিট করে প্রেস করে করে আমরা বিভিন্ন রকমের শেপে খেলনা মডেল এসব বানালাম। তো এক্সট্রুশনকে বোঝানোর সব থেকে ইজি প্রসেস আমার মাথায় এলো যে এই জিনিসটা দিয়ে ডেসক্রাইব করা যেতে পারে। ঠিক আছে, তো টেকনোলজিটা হচ্ছে অপারেশন অফ শেপিং অফ প্লাস্টিক অর ডো লাইক মেটেরিয়াল বাই ফোর্সিং ইট থ্রু আ রেস্ট্রিকশন অর ডাই। যেটা আমি এখানে দেখিয়েছি আর কি, যে বাচ্চাটা বসে বসে এরকম খেলা করছে একটা ওরকম ডিভাইস নিয়ে, যেটার মধ্যে আর্টিফিশিয়াল ক্লেটা ফিট করেছে আর প্রেস করলে বিভিন্ন শেপের জিনিসপত্র বেরিয়ে আসছে। ঠিক আছে, তো এইবার ব্যাপারটা হচ্ছে এক্সট্রুশন টেকনোলজিকে আমি প্রথমে আমার টপিকের টাইটেলে বলেছিলাম যে এটা একটা রেভলিউশন হয়েছে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন নিয়ে এসেছে। তো এক্সট্রুশন আসার আগে ফুড টেকনোলজি বা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির সিনারিওটা কিরকম ছিল সেটা আগে একটু দেখি। তো ফুড ইন্ডাস্ট্রির মেন তিনটে রাজা ছিল। হ্যাঁ, মানে এই তিনটে ক্যাটাগরি ফুড ইন্ডাস্ট্রিকে রাজত্ব করতো আর কি, যেরকম হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট, বেকারি অ্যান্ড কনফেকশনস আর ফার্স্ট জেনারেশন স্ন্যাক্স, চিপস বা পপকর্ন বা বাদাম ভাজা বা এই জাতীয় যখন ফ্রাইড আইটেমস। ঠিক আছে, তো ডেয়ারি প্রোডাক্টস তো এখনো রমরমিয়ে চলছে খুব ভালোভাবে, বেকারি কনফেকশনারও চলছে, আর ফার্স্ট জেনারেশন স্ন্যাক্সের মধ্যে অনেক কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, বলছি যেগুলো আমি আস্তে আস্তে। তো যাই হোক, এই ফার্স্ট জেনারেশন স্ন্যাক্স কাকে বলে আমি বললাম মুখে, তাও এখানে কয়েকটা এক্সাম্পলস দেওয়া হচ্ছে, পপকর্ন, চিপস, নাটস এটসেট্রা। তো এক্সট্রুশন টেকনোলজি যেটা করেছে আসার পরে, মানে ফুড ইন্ডাস্ট্রিতে এক্সট্রুশন টেকনোলজি আসার পরে কি করেছে, ফার্স্ট জেনারেশন স্ন্যাক্সকে তো পুরোপুরি ক্যাপচার করে ফেলেছে, তাছাড়া ডেয়ারি প্রোডাক্টস, বেকারি অ্যান্ড কনফেকশন এদের ওপরেও কিছু কিছু প্রভাব ফেলেছে। মানে এই তিনটে স্ন্যাক্স বলুন কি বেকারি কনফেকশন কি ডেয়ারি, তিনটের মধ্যেই হস্তক্ষেপ করেছে একটু একটু ভাবে। সব থেকে মেজর হস্তক্ষেপ করেছে হচ্ছে ফার্স্ট জেনারেশন স্ন্যাক্সের ওপর। ঠিক আছে, তো অরিজিনাল ইভলিউশন অফ এক্সট্রুশন টেকনোলজি, কি করে ইভলিউশনটা হলো, অরিজিনটা বা ইভলিউশনটা থেকে হলো, খুব আশ্চর্যজনক একটা ব্যাপার। এক্সট্রুশন টেকনোলজি এসছে মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রি থেকে। ঠিক আছে, তো ফার্স্ট ইউজ অফ এক্সট্রুশন হয়েছিল মেটালার্জি ইন্ডাস্ট্রিতে, যেখানে ব্রহ্মা বলে একজন, সে পেটেন্ট করেছিল লেড পাইপস তৈরি করে, এক্সট্রুশন টেকনোলজি ইউজ করে সে লেড পাইপ বানিয়েছিল, মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রিতে বিলং করে। So he worked on this and he patented the first extrusion process by making seamless lead pipes. Okay, তারপরে অনেকদিন এই এক্সট্রুশন টেকনোলজি নিয়ে নতুন কোনো কাজ চলেনি, বন্ধ ছিল বলা যায়। তো যাই হোক, ওই লেড পাইপ তৈরি হওয়ার পর থেকে নতুন কোনো কাজ অনেক বছর হয়নি। তারপরে ওই একই টেকনোলজি ইউজ করে আবার প্লাস্টিক বা পলিমার ইন্ডাস্ট্রিতে আবার এক্সট্রুশন টেকনোলজির কাজ শুরু হলো। ঠিক আছে, তারপরে মানে কি বলবো, মানে প্লাস্টিক ইন্ডাস্ট্রি বা পলিমার ইন্ডাস্ট্রিতে এক্সট্রুশনের কাজ হতে হতে আস্তে আস্তে মানে এই টেকনোলজিটা বিভিন্ন রকমের প্লাস্টিক ম্যাটেরিয়ালস তৈরি করা বা কোনো পাইপস তৈরি করা, এইসব জিনিস তৈরি হওয়া অনেক দিন ধরে চলবে। 19th সেঞ্চুরি এবং 20th সেঞ্চুরিতেও এগুলো চলবে। তো আমরা এখন যে সমস্ত জিনিসপত্র বাড়িতে দেখি, কিছু অ্যালুমিনিয়ামের চ্যানেল ডোর যেগুলো পাওয়া যায়, বা মেইন যেগুলো দরজা বা জানলায় যে অ্যালুমিনিয়াম চ্যানেলের যে দরজা বা জানলাগুলো, ওগুলো যে কেসিংগুলো, দে আর অল এক্সট্রুডেড প্রোডাক্টস। ঠিক আছে, তারপরে যে প্লাস্টিকের ইন্ডাস্ট্রিতে যে পেনের রিফিল থেকে শুরু করে বড় বড় জলের পাইপ, দে আর অল এক্সট্রুডেড প্রোডাক্টস। ঠিক আছে, তো এই এক্সট্রুডেড প্রোডাক্টটা মেইনলি এবার বানানোটা যে শুরু হলো, এর কনসেপ্টটাকে হঠাৎ করে ফুডে নিয়ে আসা, এই জিনিসটা বেশ মজার। তো এটা টিপিক্যাল একটা এক্সট্রুডার মেশিন। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, আমি
আমি একটা পেছনের স্লাইডে একটু যাচ্ছি, একটা জিনিস জাস্ট বোঝানোর জন্য। এই ফার্স্ট স্লাইডে আমি যখন এক্সট্রুশন কাকে বলে বলেছিলাম যে শেপিং অফ প্লাস্টিক অর ডো লাইক মেটেরিয়াল। এই ডো লাইক মেটেরিয়ালটা তো আমি এই খেলনার ছলে বুঝিয়ে দিলাম যে ডো লাইক মেটেরিয়াল একটা আটার মন্ড বা একটা মাটির মন্ড, আমি ফিট করছি চলে আসছে। তো প্লাস্টিকটাকে আমি কি করে একটা ডিভাইসের মধ্যে ফিট করলে সে বেরিয়ে আসবে, সেইটা হচ্ছে এই মেশিনটাতে দেখানো হচ্ছে, যেখানে প্লাস্টিকের পেলেটস, ছোট ছোট স্টোন চিপসের মতো প্লাস্টিকের বল বা প্লাস্টিক পেলেটসকে ফিড করা হচ্ছে মেশিনে। সেইটা স্ক্রুর মতন একটা যে জিনিস ঘুরছে, লম্বা মতন একটা স্ক্রু দেখা যাচ্ছে, ওই স্ক্রুটা ওই প্লাস্টিক পেলেটস গুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে ফিডার থেকে এখানে ঢুকছে ভেতরে আর স্ক্রুটা ওকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। যখন এগিয়ে নিয়ে যাচ্ছে ভেতরে একটা হিট জেনারেট হচ্ছে, মানে থার্মোকাপলস আছে, হিটার্স আছে, ওই হিটার্স গুলো এই প্লাস্টিকটাকে গলিয়ে ফেলছে, মেল্ট করে দিচ্ছে। ওকে, তো স্ক্রুটা ওই মোল্টেন প্লাস্টিকটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর এই ফ্রন্ট একটা পজিশনে এইরকম জায়গাটাতে একটা ওপেনিং আছে, খুবই ছোট একটা ওপেনিং, আর ওখানে একটা ডাই থাকে, ঠিক আছে। ও কি করছে, ভেতরের এই হাই টেম্পারেচার এন্ড যে অ্যাটমসফিয়ার আর বাইরের টেম্পারেচার এন্ড অ্যাটমসফিয়ারের খুব ডিফারেন্স আছে, ঠিক আছে। when this molten material is coming out of this die, ওর কনসিস্টেন্সিটা আর molten অবস্থায় থাকছে না, ও র্যাপিডলি ভেপার ফ্ল্যাশ অফ করে নিজে একটা সলিডিফাইড স্টেটে চলে আসছে, দিয়ে এরকম ডিফারেন্ট যেরকম যেরকম ডাইস লাগানো থাকবে ওরকম ডিফারেন্ট শেপে ও জিনিসটাকে বানিয়ে ফেলছে, ঠিক আছে। কখনো ওই পেনের রিফিল বললাম বা যেরকম পাইপস বললাম বা কিছু শিটস বা ফিল্ম বা কোনো স্ট্রাকচারাল পার্টস, স্পেয়ার পার্টস, এনি কাইন্ড অফ থিং বানানো যায়। তো এই টেকনোলজিটা এই যে এরকম কয়েকটা প্রোডাক্টস যেগুলো প্লাস্টিক এক্সট্রুশন বা মেটাল এক্সট্রুশনে করে তৈরি করা হয়, এখনো হয়, আগেও হতো, এখনো হয়। এইবার একটা টেকনোলজি ট্রান্সফার হলো, দ্য জার্নি ফ্রম মেকিং প্লাস্টিক্স টু থার্মোপ্লাস্টিক ফুড। এতদিন মেটাল বা প্লাস্টিক বানাচ্ছিলাম, এবারে সেই একই টেকনোলজি ইউজ করে আমরা ফুড বানাবো। সো এই থার্মোপ্লাস্টিক ফুডটা কি বা থার্মোপ্লাস্টিক এক্সট্রুশনটা কি জিনিস? আমরা যারা ফুড নিয়ে পড়াশোনা করেছি তাদের কাছে এই টার্মটা পরিচিত, হাই টেম্পারেচার শর্ট টাইম, মানে টেম্পারেচারটা হাই ইউজ করা হয় আর খুব কম সময়ের জন্য হাই টেম্পারেচারটা ইউজ করা হয়, ঠিক আছে। মানে অনেক হাই টেম্পারেচার ইউজ করছি কিন্তু বেশিক্ষণের জন্য হাই টেম্পারেচারটা রাখছি না, তো এই টার্মটা উই আর ফ্যামিলিয়ার উইথ দিস হাই টেম্পারেচার শর্ট টাইম টার্ম। তো থার্মোপ্লাস্টিক এক্সট্রুশনটা হচ্ছে একটা হাই টেম্পারেচার শর্ট টাইম প্রসেস যেটা ফুড ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। এখানে একটা কথা বলা হয়েছে, উইদাউট এনি মডিফিকেশন অফ দ্য বেসিক ইকুইপমেন্ট অ্যান্ড প্রসেস, মানে প্লাস্টিক বা মেটাল ইন্ডাস্ট্রিতে যেই প্রসেস বা যেই বেসিক ইকুইপমেন্ট আমরা ইউজ করেছিলাম, এই ইকুইপমেন্টটা মেশিনটা এটাই থাকছে, টেকনোলজি এটাই থাকছে, শুধু আমরা হাই টেম্পারেচারটা ইউজ করছি আর শর্ট টাইমটা ইউজ করছি। ওখানে হয়তো টাইমটা বেশি লাগাতাম, কিন্তু এখানে আমরা টেম্পারেচারটা হাই রাখছি, টাইমটা খুবই শর্ট রাখছি। তো এই টেকনোলজিটা এখানে ইউজ করছি, হাই টেম্পারেচার শর্ট টাইম। দি ফুড ইন্ডাস্ট্রিতে এই মেকানিজমটা ইউজ করে আমরা ভ্যারাইটিস অফ প্রোডাক্টস তৈরি করতে পারছি। নেক্সট হচ্ছে ডিপেন্ডিং অন দ্য র মেটেরিয়ালস অ্যান্ড অন দ্য ক্যারেক্টারিস্টিক অ্যান্ড the character